আসসালামু আলাইকুম। তো আমি আসলে একটা পরীক্ষা দিছিলাম। তো সেই পরীক্ষার আর কি সলভ দেখি। আচ্ছা, মূলত জাবির জন্য। শিরার জন্য কোন তথ্যটি সঠিক নয়? শিরাতে কিনা লুমেন বড়? সাধারণত কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত দেহের বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ডে বহন করে নিয়ে আসে। এটা সম্ভবত ভুল হয়েছে। কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত দেহের বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ডে বহন করে নিয়ে আসে। আচ্ছা, এটা তো শিরাই হওয়া উচিত না? আচ্ছা, এটা শিরার ক্ষেত্রে এটা সত্য, রাইট? আচ্ছা, ফাইন। তো দেখো, আমি একটু কথা বলি তোমাদের সাথে। সেটা হচ্ছে যে আমি প্রেশারের কারণে এই কোশ্চেনটা ভুল করলাম, যে শিরার জন্য কোনটি সঠিক নয়। আমি ভাবছি কোনটি সঠিক। তো কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত যে আমাদের দেহ থেকে উৎপন্ন হচ্ছে বিভিন্ন, তাই না? ফার্স্টে হচ্ছে যে বাম নিলয় থেকে কি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, না, অক্সিজেন সমৃদ্ধ রক্ত মহাধমনী হয়ে প্রত্যেকটা দেহকোষে যাচ্ছে। তো সেখান থেকে দেহকোষ কী করতেছে, অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে আবার কার্বন ডাইঅক্সাইড রক্ত তৈরি করতেছে, তাই না? তো সেই কার্বন ডাইঅক্সাইড রক্তগুলা আবার শিরা হচ্ছে আমাদের এই হৃৎপিণ্ডে নিয়ে আসতেছে। তো এটা তো সত্যি আসলে। আর শিরার ক্ষেত্রে আর কি সঠিক নয়, শিরার লুমেনটা বড়, মানে শিরার যে গহ্বরটা। আচ্ছা, তো আমি ভাবছিলাম শিরার লুমেন হয়তো ছোট, প্রাচীর হয়তো বড়, এরকম ভাবছিলাম। শিরার লুমেন বড়, আহ, আমার আইডিয়া নেই এই সম্পর্কে, এটা দেখতে হবে। এটা সঠিক বলতেছে এরা। শিরার প্রাচীর 3 স্তর নিয়ে গঠিত, এটাও আই ডোন্ট নো। আচ্ছা, শিরার প্রাচীর বেশ পাতলা এবং নরম। আচ্ছা, শিরার প্রাচীরটা বেশ পাতলা। আচ্ছা, যদি শিরার প্রাচীরটা পাতলা হয় তাহলে লুমেন বড় হবে। তো ধমনী প্রাচীরটা কি মোটা তাহলে? আই ডোন্ট নো। আচ্ছা, ধমনী প্রাচীরটা তাহলে মোটা, তাহলে ওদের লুমেনটা আর কি ছোট হবে। লুমেন মানে গহ্বর, নরম, তাই না? আচ্ছা, শিরার প্রাচীর 3 স্তরে গঠিত, এটাও ঠিকঠাকই আছে। বাট এখানে যেটা বলছে যে প্রাচীরটা আর কি স্থিতিস্থাপক, বাট শিরার প্রাচীরটা আর কি স্থিতিস্থাপক না। তো সঠিক নয়, এখানে বলছে এটা স্থিতিস্থাপক, তো এটা তো সঠিক নয়, স্থিতিস্থাপক হবে না। ফাইন। আচ্ছা, এই কোশ্চেনটা এবার জিএসটি 23-24 আসছিল আর কি। এবং এটা আমি এবারও ভুল করলাম, যে কোনটি রক্তনালীর সংকোচন ঘটিয়ে রক্তপাত হ্রাস করে। আমি দিছিলাম হেপারিন, বাট উত্তর হবে সেরোটোনিন। আচ্ছা, অনুচক্রিকা কি বলছে, এক্সপ্লেইনটা দেখি। অনুচক্রিকা সেরোটোনিন নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করে রক্তপাত বন্ধের উদ্দেশ্যে। রক্তবাহিকাকে দ্রুত সংকোচনে উদ্বুদ্ধ করে। তো রক্তনালিকার সংকোচন ঘটিয়ে রক্তপাত হ্রাস করে। অনুচক্রিকা কি কি করে? আমাদের দেহে তো অনুচক্রিকা আছে, যেটাকে বলা হচ্ছে প্লেটলেট। তো সেই অনুচক্রিকাটা সেরোটোনিন নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করতেছে, তাই না? এই সেরোটোনিনটা কি করে, যখন মানে আর কি তোমার রক্ত আর কি কোথাও কেটে যায়, মানে তো কোথাও তুমি হচ্ছে আঘাত পাচ্ছ, তো তখন আর কি তোমার এই অনুচক্রিকাটা এই সেরোটোনিন আর কি ক্ষরিত করে। তো সেরোটোনিন যখন ক্ষরিত হচ্ছে তখন আর কি আমাদের আহ, রক্তবাহিকা দ্রুত সংকোচন হয়। হ্যাঁ, রক্ত যখন সংকোচন হচ্ছে, নালীটা দ্রুত সংকোচন হয়, তখন আর কি মানে রক্তটা আর কি বাধা দিচ্ছে, রক্তপাত যাতে না হয় আর কি। ওকে, তো এই কাজটা সেরোটোনিন করে। তাহলে এটা আমরা একটা ট্রিক্স দিয়ে মনে রাখতে পারি। আচ্ছা, সেটা হচ্ছে যে সেরোটোনিন, তাই না? সেরোটোনিন, আমি হাত দিয়ে লিখতেছি। তো সেরোটোনিন সংকোচন করে। সেরোটোনিন দুটাই কিন্তু এই যে সেরোটোনিন সংকোচন করে, ঠিক আছে? সেরোটোনিন সংকোচন করে এবং হ্রাসও করে। তো দ্বারা মনে রাখবা, সেরোটোনিন সংকোচন করে। ওকে, আচ্ছা, ঠিক আছে। এরপর, মানুষের রক্ত জমাট বাঁধার মূল উপাদান নয় কোনটি? আচ্ছা, মানুষের রক্ত জমাট বাঁধার যে উপাদানগুলো, সেগুলো হচ্ছে যে ফুল পরে টুপ করে, এইভাবে মনে রাখছিলাম। ফুলতে হচ্ছে ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, থ্রম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম আয়ন, ঠিক আছে? তাহলে ফুল পরে টুপ করে, আমি জাস্ট এখানে পুরোটা লেখা সম্ভব না। ফুল পরে টুপ করে, করেতে এটা ক্যালসিয়াম আয়ন, থ্রম্বোপ্লাস্টিন, প্রথম বিন ফাইব্রিনোজেন, আমি এভাবে মনে রাখি।
ছন্দ দিয়ে। তো লসিকা রস কোনো রক্ত জমাট বাঁধার উপাদান নয়, ফাইন গেল। মানুষের প্রতি 100 মিলিমিটার রক্তে কত গ্রাম হিমোগ্লোবিন থাকে? তো মানুষের প্রতি 100 মিলিমিটার রক্তে আর কি 16 গ্রাম হিমোগ্লোবিন থাকে, ফাইন। রক্তরসের অজৈব উপাদান কোনটা? আচ্ছা, রক্তরসের অজৈব উপাদান এখানে বলছে সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাই কি এটা, সোডিয়াম বাই কার্বনেট নাকি, NaCO3 হওয়া উচিত ছিল নাকি, ফাইন। তবে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, আয়রন, কপার, আয়োডিন। তো এখানে আসলে অজৈব উপাদান, তো অ্যালবিউমিনও হবে না, বিলিরুবিনও হবে না, ক্যারোটিনও হবে না। তো আমি অ্যালবুমিন দিছিলাম, অজৈব অ্যালবিউমিন তো আসলে কোন উপাদান মানে পড়তেছে আমার আপাতত খেয়াল নেই। তো অজৈব যেহেতু বলছে, অজৈব বললে তুমি আর কি আয়োডিনটা একটু মনে রাখবা, এটা হবে আয়োডিন অজৈব। সাথে কপার আছে, আয়রন আছে, ফসফর মানে যেসব মৌলগুলা একটু সিঙ্গেল সিঙ্গেল আছে তাই না, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, আয়রন, কপার, আয়োডিন, সোডিয়াম ক্লোরাইড, এটা অজৈব উপাদান, সোডিয়াম বাইকার্বনেট, ঠিক আছে। আচ্ছা, তারপর আচ্ছা, রক্তে শ্বেতকণিকার কাজ কি? রক্তে শ্বেতকণিকার কাজ হচ্ছে রোগ জীবাণু ধ্বংস। আচ্ছা, বাদ বাকি অপশন দেখি। রক্তের তাপ নিয়ন্ত্রণ করবে না, রক্তের ক্ষরতা দূরীকরণ করবে না, রক্ত জমাট তো বাঁধতে সাহায্য করবে হচ্ছে যে আপনার অনুচক্রিকা। তো শ্বেত রক্তকণিকার মূল কাজ হলো রোগ জীবাণু ধ্বংস করে, ঠিক আছে, রোগ জীবাণু ধ্বংস করে। ওই যে মনোসাইট আর একটা আছে হচ্ছে যে লিম্ফোসাইট, ওই লিম্ফোসাইটটা আর কি রোগ জীবাণু ধ্বংস করে। আচ্ছা, MON দুই ভাই ওরা ফ্যাগোসাইটোসিস করে আর কি, মনোসাইট আর নিউট্রোফিল, ফাইন। আচ্ছা, কৃত্রিম পেসমেকারে ব্যাটারি ব্যাটারি কিসের তৈরি? কৃত্রিম পেসমেকারের ব্যাটারিটা আর কি লিথিয়াম আয়নের তৈরি। খুবই ইম্পর্টেন্ট যে কৃত্রিম পেসমেকারের যে ব্যাটারিটা সেটা আর কি লিথিয়াম ব্যাটারি ইউজ করা হয়, ওকে। আচ্ছা, তো আসলে ফোনের যে এত সুন্দর একটা আছে এটা আমি আসলে জানতামই না, ওকে। আচ্ছা, মানে এই যে আমি যেভাবে মানে আপনাদের সাথে কথা বলতেছি আর ভুলগুলা দেখাই দিচ্ছি, দেখি কোনটি এনজিওপ্লাস্টির প্রকারভেদ নয়? করোনারি স্ট্যান্টিং, অ্যাথ্রেক্টমি, বেলুন এনজিওপ্লাস্টি। আমি মানে অ্যাথ্রেক্টমি দিছি, ইউর অ্যান্সার, বাট এটা ভুল, করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং। তো এনজিওপ্লাস্টির প্রকারভেদ 4টা, সেটা পড়ে নিই। এনজিওপ্লাস্টির প্রকারভেদ হচ্ছে যে 4টা আর কি। তো একটা হচ্ছে বেলুন এনজিওপ্লাস্টি, একটা হচ্ছে লেজার এনজিওপ্লাস্টি, বেলুনটা মানে 3 নম্বরে আছে, লেজারটা দেয়নি। একটা হচ্ছে করোনারি স্টেন্টিং, তাই না, ফাইন। তাহলে করোনারি অ্যাথ্রেক্টমি, করোনারি স্টেন্টিং এনজিওপ্লাস্টির মধ্যে পড়তেছে। আচ্ছা, তাহলে করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং এটা আসলে কোনো এনজিওপ্লাস্টি, আর্টারি আবার বাইপাস, না না, আর্টারি বাইপাস গ্রাফ করতেছি আমি, না এসব আর কি কিছু হবে না, ওকে। কোন বানানটি আর কি সঠিক? তো আমি এটা দিছি যে স্পিক নো ম্যানোমিটার, কিন্তু এটা দিছি স্পিগমো ম্যানোমিটার। আচ্ছা, এটা আমি আসলে শিওর না। আচ্ছা, এখানে বলছেই স্পিক, আমি জানতাম নো আর কি, এন দিয়ে শুরু হয়। তো এখানে বলছে যে স্পিগমো ম্যানোমিটার, তাই না, স্পিগমো ম্যানোমিটার। আর এই যে মানে ম দিয়ে শুরু হচ্ছে, সব ম, তাই না, জাস্ট ম্যানো। তো আমি ভাবছিলাম যে এন দিয়ে শুরু হয়, স্পিগনো, বাট স্পিগমো যে কিনা মানুষের রক্তচাপ মাপার যন্ত্রের নাম। আচ্ছা, তো অলিন্দ আর ডান নিলয়ের মাঝে থাকে ট্রাইকাসপিড কপাটিকা, আর বাম অলিন্দ বাম নিলয়ের মাঝে থাকে হচ্ছে বাইকাসপিড কপাটিকা, যেটার মেবি অপর নাম মাইট্রাল কপাটিকা। আচ্ছা, তো এখানে কি বলছে যে SAN থেকে AVN-এ হৃদ উদ্দীপনা পৌঁছাতে সময় লাগে কত সেকেন্ড? তো SAN থেকে AVN-এ হৃদ উদ্দীপনা পৌঁছাতে সময় লাগে 0.16 সেকেন্ড। তো আমার এটা একটু মিস্টেক হতো, তো এটা বেশ গুরুত্বপূর্ণ ছিল, মানে আমি ভাবতাম 0.03 হয়, আবার 0.09 হয়, তো এগুলো একটু দেখতে হবে। বাট SAN থেকে যদি আমি AVN-এ যাই তাহলে আমার সময় লাগবে 0.16 সেকেন্ড, তাহলে 16ই ডিসেম্বর মনে রাখতে পারি। 16ই ডিসেম্বর, ফাইন। আচ্ছা, লেখা যাচ্ছে না, তো 16ই ডিসেম্বরে আমি SN থেকে AVN-এ যাব। আচ্ছা, ঠিক আছে, পৌঁছাতে যে সময়টা লাগে SN থেকে AVN-এ মানে 0.16 সেকেন্ড লাগবে, ফাইন।
কোনটি হৃৎপিণ্ডের অংশ? ইন্টারক্যালেটেড ডিস্কটা হচ্ছে হৃৎপেশির অংশ আর কি, হৃৎপেশির মধ্যে আর কি ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে, তাহলে হৃৎপেশি তো হৃৎপিণ্ডেরই, সো এইটাই অ্যান্সার। পেশি সূত্র কন্ড্রোসাইট, কন্ড্রোসাইট তো এটা থাকে হচ্ছে কই থাকে এটা, এটা তরুণাস্থিতে থাকে। আর কেনালি কলি এটা কি জানি না। আচ্ছা, রসিকার আপেক্ষিক গুরুত্ব কত? রাইট অ্যান্সার 1.03। এটা আমার একটু সন্দেহ হয়েছিল, এত বেশি ডিপেস দিবে না, হয়তো জাহাঙ্গীরনগরে দিতে পারে, তাই না? তো লসিকার আপেক্ষিক গুরুত্ব হচ্ছে যে 1.013 গেল এটা। ফাইন, লসিকার আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 0.013, 13। আচ্ছা, লসিকাতে আর কি 13 থাকে। ফাইন, আচ্ছা গেল এটা, মাজেদা ম্যাম বই বলছে। তো এটা দেখি, এটা আমি আসলে অনেকটা মানে অ্যাজামশনে দিছি যে বাম নিলয়, যেখানে আর কি সর্বশেষ রক্তটা পৌঁছায় আমাদের হৃৎপিণ্ডে। বাম নিলয়ে আর কি কী রক্ত থাকে? বাম নিলয়ে হচ্ছে যে আমাদের অক্সিজেনযুক্ত রক্ত, না হ্যাঁ অক্সিজেনযুক্ত রক্তই থাকে। সেটা তোমার এই যে মহাধমনী হয়ে অঙ্গতন্ত্রতে যায়, সে অঙ্গ বা কোষ থেকে আবার মহাশিরা, তো অঙ্গতন্ত্র থেকে কার্বন ডাইঅক্সাইড রক্ত তৈরি হলো, মহাশিরা হয়ে আবার ডানলিন্দে আসে। তো এটা একটা সিস্টেমের মধ্যে যাচ্ছে না, এটা সিস্টেমের মধ্যে যাচ্ছে না, তার মানে বাম নিলয় থেকে আমার অক্সিজেনযুক্ত রক্ত গেল, তো বাম নিলয় থেকে যে অক্সিজেনযুক্ত রক্তটা সেটা হচ্ছে যে আমাদের কোষে গেল মহাধমনীর মাধ্যমে। তো কোষ থেকে কোষ সেগুলা নিল, সেটার মানে সেটার আর কি কি বলবো, সেটার উপকারটা সে নিল আর কি, বা সেই শক্তিটা নিল এবং সে কার্বন ডাইঅক্সাইড তৈরি করলো। সেই কার্বন ডাইঅক্সাইড আমার দেহ থেকে বের করে দিতে হবে, সেটা আবার মহাশিরা হয়ে ডানলিন্দে ঢুকলো। তো এটা আর কি একটা সিস্টেমের মধ্যে দিয়ে যাচ্ছে না, তো এটা সিস্টেম, সেটা মনে রাখতে পারো। এরপর মানবদেহে রক্তরসের হার, হ্যাঁ এটা খুবই ইম্পর্টেন্ট। মানবদেহে রক্তরসের হারটা হচ্ছে যে 55%, মানে রক্তরস বলতে আর কি তুমি পানি বুঝবা, তো রক্তরসটাই আর কি বেশি থাকে, আর রক্তকণিকাটা একটু কম থাকে। ফাইন, গেল এটা। তো নিউক্লিয়াসবিহীন কোষ কোনটা? নিউক্লিয়াসবিহীন কোষ হচ্ছে যে লোহিত রক্তকণিকা, এটা আমরা সবাই জানি। তাছাড়া শিবকোষকেও তুমি ওই নিউক্লিয়াসবিহীন কোষ বলতে পারো, আরও আছে আমার খেয়াল হচ্ছে না এখন। নিচে কোনটি মানুষের রক্তের বৈশিষ্ট্য নয়? আচ্ছা, এটা আমি অ্যাটেম্পটই করিনি, দেখি কি বলছে। বৈশিষ্ট্য কোনগুলো আগে সেটা দেখি। এইসব কোশ্চেন আমি যেভাবে মানে অ্যান্সার করেছি, যেগুলো আগে বৈশিষ্ট্য সেগুলো আগে কারেক্ট করে দেখি। তো বিভিন্ন ধরনের অনিয়মিত আকৃতির শ্বেত রক্তকণিকা আছে, হ্যাঁ অনিয়মিত আকৃতির শ্বেত রক্তকণিকা থাকতেই পারে, এটা অ্যান্সার। লোহিত রক্তকণিকা দ্বি অবতল, হ্যাঁ দ্বি অবতল এবং গোল আকৃতি, এটাও অ্যান্সার। রক্তে প্লাজমা ও রক্তকণিকা, হ্যাঁ প্লাজমা রক্তরস, এটাও। রক্তে নিউক্লিয়াস সম্বলিত, এটা আমি অ্যান্সার করছিলাম ভাই, এটা আমি অ্যান্সার পাইতাম। রক্তে নিউক্লিয়াস সম্মিলিত অনুচক্রিয়া থাকে না মানুষের রক্তের। আচ্ছা, মানুষের রক্তের, এই যে মানুষের রক্তের আর কি তোমার যে অনুচক্রিকা, হ্যাঁ মানুষের রক্তের অনুচক্রিয়ায় কোনো আর কি নিউক্লিয়াস থাকে না। ফাইন, ঠিক আছে, তো এটা কিন্তু সত্য না। তো রক্তে নিউক্লিয়াস সম্বলিত অনুচক্রিকা থাকে না, মানুষের রক্তের অনুচক্রিকাতে কোনো নিউক্লিয়াস থাকে না, তাহলে অনুচক্রিকাতে আসলে নিউক্লিয়াস থাকে না, এটা মানুষের ক্ষেত্রে। লোহিত রক্তকণিকাতে কখনোই থাকবে না, শিবকোষও থাকে না। ফাইন, শিশুর রক্তে লিম্ফোসাইটের সংখ্যা বয়স্ক তুলনা অবশ্যই বেশি। লিম্ফোসাইট মানে তো শ্বেত রক্তকণিকা। হ্যাঁ, শিশু ও অসুস্থ মানব দেহে, ঠিক আছে, কারণ শ্বেত রক্তকণিকা আর কি সবসময় আর কি রোগ জীবাণু ধ্বংস আর কি ওর মেইন, এটা আগেই মনে পড়লাম। তাহলে শিশু আর হচ্ছে অসুস্থ মানব দেহে শ্বেত রক্তকণিকা বা লিম্ফোসাইটের সংখ্যা তুলনামূলক বেশি, কারণ এরা আর কি জীবাণুকে ফাইট করতে আসে আর কি। তো লিম্ফোসাইটকে মনে হয় আণুবীক্ষণিক সৈনিক বলা হয়, যতটুকু আমার খেয়াল হচ্ছে এখন। আচ্ছা, রক্তবাহিকায় রক্তচঞ্চল ঘটানোর পদ্ধতিকে কি বলে? রক্তবাহিকায় থ্রম্বোসিস, এটা অনেকটা আন্দাজেই দিছি যে রক্তবাহিকা যেটা কিনা আর কি রক্তনালী, এখানে রক্ততঞ্জন আমি ঘটাবো, অর্থাৎ রক্ততঞ্জন মানে মানে একটা জায়গায় কেটে গেছে, তো সেটা আমি মেরামত করব। রক্ততঞ্জন, রক্ত মানে আটকাবো, সেরোটোনিনে আটকাবে, সংকোচন ঘটাবে। তো এই যে ঘটানোর পদ্ধতিটা, রক্ততঞ্জন ঘটানোর যে পদ্ধতিটা, মানে ওইটা মেরামত করতে হবে, তাই না? মেরামত করতে হবে রক্ততঞ্জন, রক্ত পাত হ্রাস করতে হবে, সো এটা কি থ্রম্বোসিস। তো রক্তবাহিকে রক্তচঞ্চল ঘটানোর পদ্ধতিকে বলা হচ্ছে থ্রম্বোসিস। আচ্ছা, বাদ বাকিগুলো দেখি। আর্টেরিওক্লোরোসিস, সায়ানোসিস, আর্থ্রোস্ক্লেরোসিস, হ্যাঁ একটাও হবে না। ফাইন, নিচের কোনটি রক্ত জমাট বাঁধতে বাধা দেয়?
আচ্ছা আমি কি দিছি? রক্ত জমাট বাড়তে বাধা দেয় হেপারিন, না হেপারিন মনে হয়। ও হ্যাঁ, ফাইন। এটা তাহলে একটু মনে রাখো যে আমাদের দেহে যে তোমার রক্ত চলাচল করতেছে অলওয়েজ, তো এই রক্তটা চলাচল করতে পারতেছে ভালো মতো হেপারিনের কারণে। ঠিক আছে, হেপারিনই কি করতেছে, ওই আমরা যখন কোথাও কেটে যাচ্ছে না তখন আর কি রক্তটা তো মানে তোমার বের হয়ে যাচ্ছে, মানে রক্তপাত হচ্ছে। তো তখন সেরোটোনিন কি করে, ওই সেরোটোনিন রক্ত নালীকে বাহিকাকে সংকোচন করিয়ে রক্তপাতটা হ্রাস করে দেয়। তো সেরোটোনিন আর কি রক্তপাত হ্রাস করে, জমাট বাঁধে সেরোটোনিন, হ্রাস করে, সংকোচন ঘটায় সেরোটোনিন। আর হেপারিন হচ্ছে কি রক্ত চলাচলে সাহায্য করে। সো হেপারিন একটি অ্যান্টিকোয়াগুলেন্ট, এই যে বলছে অ্যান্টিকোয়াগুলেন্ট। আচ্ছা, একটা অ্যান্টিকোয়াগুলেন্ট যা স্বাভাবিক অবস্থায় রক্তনালীতে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। তো রক্ত জমাট বাঁধতে বাধা দেয় মানে কি, তুমি যখন রক্ত যদি তোমার দেহে না চলাচল করে তুমি তো মরে যাবা। আর হচ্ছে রক্ত মানে সব সময় যেন যেতে থাকে। হ্যাঁ, হেপারিন এই সহায়তা এটাই করে যে রক্ত যাতে ফ্রিলি মুভমেন্ট করতে পারে, চলাচলে সাহায্য করতে পারে। তো জমাট বাঁধতে বাধা তো কখনোই দিবে না হেপারিন। তো জমাট বাঁধতে বাধা দেয় হচ্ছে থ্রোম্বোপ্লাস্টিন। ওকে, থ্রোম্বোপ্লাস্টিন বাধা দিচ্ছে আবার। আচ্ছা, জমাট বাঁধতে বাধা দেয়। আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট। ও আচ্ছা, হ্যাঁ ঠিকই আছে। রক্ত জমাট বাঁধতে বাধা দেয়, রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। হ্যাঁ, রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। ওয়েট, রক্ত জমাট, রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। কেমনে, এটা তো হেপারিনই হওয়া উচিত। যে রক্ত একটা যে জমাট বাঁধতেছে এটা তো বাধা দিবে তো হেপারিন। বাট এখানে বলে থ্রোম্বোপ্লাস্টিন, এই কোশ্চেনটা এই হেপারিন তো হবে এখানে। এই দেখো, তাই তো বলি, কোশ্চেন বলছে যে ভাই এই পরীক্ষাগুলা যে কি একটা অবস্থা। এই প্ল্যাটফর্মে এই জন্য আমার পরীক্ষা দিতে হবে না, দিতে ভাল লাগে না। ব্রাদার সাজেশন এখানে ঠিকই বলছে যে হেপারিন আর কি, এটা একটা স্ক্রিনশট নিতে হবে। হেপারিন একটি রক্ত জমাট বাঁধতে বাধা দেয়, তাই না? অ্যান্সার হেপারিন হবে না, দিয়ে হচ্ছে থার্মোপ্লাস্টিন। দের মিয়া ব্রাদার, আমার তাহলে এইভাবে ভিডিও করা উচিত না, হয়তো কোনো অনেক অনেক অ্যান্সার সামনে ভুল ছিল। আচ্ছা দেখি, নিচের কোনটি লসিকা গ্রন্থ নয়? আমি কি দিছি? প্লিহা। তো প্লিহা, থাইমাস, টনসিল এগুলো লসিকা গ্রন্থ। আচ্ছা, অগ্নাশয় লসিকা গ্রন্থ না। আচ্ছা দেখি এটা মেলে কিনা, দেখি আসো। তো মানবদেহে 5 ধরনের লসিকা গ্রন্থি থাকে। একটা হচ্ছে লিম্ফ নোড, প্লিহা, টনসিল, থাইমাস, লাল অস্থিমজ্জা। আবার বলো, লিম্ফ নোড, ল ল ল প্লিজ, ল ল, ঠিক আছে? প্লিজ, প্লিহা, লিম্ফ নোড, লাল অস্থিমজ্জা, থমাস টম, থাইমাস, টনসিল, থাইমাস টনসিল। অগ্নাশয় তাহলে লসিকা গ্রন্থের অংশ হবে না, তো এটা পড়ে নিবা একবার আরেকবার। তো মানবদেহে 5 ধরনের লসিকা গ্রন্থি থাকে। লিম্ফ নোড আছে, প্লিহা আছে, লাল অস্থিমজ্জা আছে, আমাদের টনসিল হয়, থাইমাস হয়। টনসিল, টনসিল, থাইরয়েডের এখানেই তো থাইমাস হয়, সরি থাইরয়েডের এখানেই তো টনসিল হয়, তাই না? থাইমাস, থাইরয়েড মানে থাইমাস, থাইমাসের এখানেই টনসিল হচ্ছে, তাই না? তার মানে কি, থাইরয়েড গ্রন্থি এখানে থাকে, থাইরয়েড গ্রন্থি মানে এখানে থাইমাস, যদিও থাইমাস এখানে থাকে কিনা আমি শিওর জানি না। তো থাইমাস, থাইরয়েড, থাইরয়েডে থাইমাস থাকতেছে, থাইমাসে টনসিল হচ্ছে, এখানে টনসিল হয় না, ফুলে যায় আমাদের। আচ্ছা, লিম্ফ নোড, লালস্থিমজ্জা, প্লিহা, ফাইন, প্লিজ দিয়ে মনে রাখতে পারো। তো অগ্নাশয় তো তাহলে হবেই না। নিচের কোনটি রক্তের অষ্টম ক্লটিং ফ্যাক্টর? এটা আচ্ছা, এটা বই থেকে দেখতে হবে একটু। আমি ভাবছিলাম যে হ্যাগম্যান দিছি,
হ্যাগম্যান হবে না। অষ্টম যে ক্লটিং ফ্যাক্টর সেটা হচ্ছে যে অ্যান্টি হিমোফিলিক। আচ্ছা, অ্যান্টি আটতলায় থাকে, এভাবে মনে রাখা যেতে পারে, তাই না? আন্টি আটতলায় থাকে, আন্টির বাসায় যেতে হবে কারণ আন্টি দাওয়াত দিছে। আন্টিকে প্রতিদিন দেখতে যাব। একটু দুষ্ট হয়ে গেলাম না? আচ্ছা, রক্তের অষ্টম ক্লটিং ফ্যাক্টর, তাহলে আন্টি আটতলায় থাকে, আন্টিকে আটতলায় আমি প্রতিদিন দেখতে যাই কারণ আন্টিটা দেখতে অনেক সুন্দর এবং আমাকে ডাকে। ওকে, হৃৎপিণ্ডের প্রাথমিক রোগ নির্ণয়ে কোন পরীক্ষাটি করা হয়? আরে এটা আমি বিএনপি দিছিলাম, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। ফাইন। তো প্রাথমিক রোগ নির্ণয়, তাই না? এটা অনেক ভুল করছি, এটা মনেই থাকে না। ইসিজি, তাই না? ইসিজি হচ্ছে হৃৎপিণ্ডের প্রাথমিক রোগ নির্ণয়। ইসিজি হৃৎপিণ্ডের প্রাথমিক রোগ মানে ভাই এটা কোনো ভার্সিটি শিওর আসবে, তাই না? তাহলে হৃৎপিণ্ডের প্রাথমিক রোগ নির্ণয় হচ্ছে ইসিজি, ঠিক আছে? হৃৎপিণ্ডের প্রাথমিক রোগ নির্ণয়টা হচ্ছে ইসিজি। ইসিজি 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 হৃৎপিণ্ডের প্রাথমিক রোগ নির্ণয়। তো আমাদের ডাক্তারের কাছে গেলে ডাক্তারের ফার্স্টই বলে এই ইসিজি করেন। তার মানে প্রাথমিক হৃৎপিণ্ডের একটা প্রাথমিক যে কী সমস্যা আছে সেই প্রাথমিক রোগটা নির্ণয় করতেছে ইসিজি। আচ্ছা, হৃৎপিণ্ডের রোগ নয় কোনটি? আচ্ছা, হৃৎপিণ্ডের রোগ নয় অবশ্যই স্ট্রোক তো হবে না, স্ট্রোক হচ্ছে ব্রেইনের। মানুষের স্ট্রোকটা কখন হয়? যখন আর কি ব্রেনে রক্ত পৌঁছায় না, যখন ব্রেন আর কি অ্যাটাক করে, ব্রেন আর কি তার কার্যক্ষমতা আর কি বন্ধ করে দেয়, তখন সেটাকে স্ট্রোক বলে মাথার। তো মস্তিষ্কে রক্ত সরবরাহকারী কোনো ধমনির ভিতরে তঞ্জন বা পিণ্ড বা ব্লকের সৃষ্টি হলে, তো মস্তিষ্কে যে ধমনির মাধ্যমে তো অক্সিজেনযুক্ত রক্ত যাচ্ছে সেখানে যদি কোনো তঞ্জন বা ব্লকের সৃষ্টির ফলে যে দুর্ঘটনা ঘটে, মানে তোমার মস্তিষ্কে আর কি আর রক্ত যেতে পারতেছে না, তখন তো মস্তিষ্ক কাজ করবে না, তখন আর কি সেটা হবে স্ট্রোক। তাহলে বাদ বাকিগুলো আর কি হৃৎপিণ্ডের রোগ, এনজাইনা, হার্ট ফেলোর, মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এটাকে মনে হয় বলা হচ্ছে হার্ট অ্যাটাক। আচ্ছা, তারপর ওরে কী করলাম? আচ্ছা, মানবদেহে কোন প্রকার রক্ত সংবহন অনুপস্থিত? তো সিস্টেমিক তো বুঝলাম যে সারা দেহ ও চলাচল করে, আবার ওই মানে অলিন্দে ঢুকতেছে নিলয় থেকে অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে, আবার দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড রক্ত নিয়ে শিরা আবার অলিন্দে ঢুকতেছে। সো এটা একটা সিস্টেমের মধ্যে যাচ্ছে, সিস্টেম। পালমোনারি আছে, আমাদের পালমোনারি শিরা, পালমোনারি ধমনী এটা থাকে। আমাদের পোর্টাল থাকে, পোর্টাল হচ্ছে এইভাবে মনে রাখতে পারো যে পোর্টাল মানে হচ্ছে কারো ভিতরে ঢোকা। যেমন ধরো শিরা হচ্ছে যে আমাদের ডান ও লিন্দে ঢুকতেছে, তো এটা পোর্টাল সংবহন বলতে পারো। সো পোর্টাল মানে ঢোকা, হৃৎপিণ্ডের মানে ঢোকাই হচ্ছে যে পোর্টাল। সো পোর্টাল আমাদের থাকবে, রেনাল আমাদের নেই, রেনাল মানে যদিও বৃক্ক বলা হয় আর কি। তো মানব দেহে রেনাল, রেনালটা আর কি অনুপস্থিত। ফাইন। অল ইন্ডিয়া ডায়াস্টলের সময়কাল কত? আচ্ছা, অল ইন্ডিয়া ডায়াস্টলের সময়কাল হচ্ছে যে 0.7। আচ্ছা, এটাকে কি জানি বলে আমি ভুলে গেলাম। 0.8 সেকেন্ডের কার্ডিয়াক চক্র নির্মাণের সময়, 0.8 সেকেন্ড হচ্ছে যে কার্ডিয়াক চক্র, ঠিক আছে? আমি মুখ দিয়ে বললাম। আচ্ছা, 0.7 লাগে হচ্ছে অল ইন্ডিয়ার ডায়াস্টলে, আর 0.1 লাগে হচ্ছে অল ইন্ডিয়ার সিস্টলে, অ্যাট্রিয়ামিক সিস্টল। আর 0.5 লাগে হচ্ছে নিলয়ের ডায়াস্টল, আর 0.3 লাগে হচ্ছে নিলয়ের সিস্টল। তো দুইটা যোগফল আর কি 0.8, তাই না? এই আর কি। এই যে অল ইন্ডিয়া ডায়াস্টলের সময়কাল সিস্টল বলেই দিছে 0.7, 0.1, আর নিলয়ের ডায়াস্টল 0.5, 0.3 ডায়াস্টল সিস্টল। ফাইন। তারপর কি মাইটাল কপাটিকা কোথায় পাওয়া যায়? হ্যাঁ, তোমাকে বলছিলাম যে বাইকাসপিড কপাটিকার আরেকটা নাম হচ্ছে যে মাইটাল কপাটিকা। তো এটা আসলে কিসে আগে আগে পড়ছিলাম বারবার লিখে লিখে, তো বই পড়ে অনেক কিছু মনে পড়তে পারবা না, বাট কোশ্চেন সলভ করলে দেখবে মনে থাকতেছে। তো দেখো, বাম অলিন্দ আর বাম নিলয়ের মাঝে আর কি এই বাইকাসপিডটা থাকে, ঠিক আছে? বাইটাকে মাইটাল কপাটিকা বা দ্বিপত্রী। বাইকাসপিড মানে হচ্ছে দুইটা কপাটিকা থাকবে, তো সেটাকে মাইটাল কপাটিকা বলে। তো বাম অলিন্দ বাম নিলয়ের মাঝে আর কি বাইকাসপিড কপাটিকা পাওয়া যাবে, সেটাকে বলা হচ্ছে মাইট্রাল কপাটিকা। ইনফিরিয়র ভেনা ক্যাভা আর ডান অলিন্দের সংযোগস্থলে। ইনফিরিয়র ভেনা ক্যাভাটা হচ্ছে যে আমাদের দেহের নিচ অংশ থেকে যে আর কি নালীগুলো আসতেছে ডান অলিন্দে, হৃৎপিণ্ড ডান অলিন্দে সংযুক্ত হচ্ছে, সেখানে কি মাইটাল থাকে না? আচ্ছা, বাম নিলয় আর মহাধমনীর সংযোগস্থলে না, এটা তো হবেই না। করোনারি সাইনাস ও ডান অলিন্দের সংযোগস্থল, করোনারি সাইনাস, করোনারি তো মানে হচ্ছে
হৃৎপিণ্ড, করোনারি, করোনারি বলতে এটা জানি না কী হবে, যাই হোক। হৃৎপিণ্ডের আবরণের নাম কি? হৃৎপিণ্ডের আবরণের নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। গ্লিসন্স ক্যাপসুল কিসের নাম? গ্লিসন্স ক্যাপসুল মনে হয় যকৃতের আবরণ। গ্লিসন্স ক্যাপসুল, এটা আমাদের বেলায় এইচএসসি 23-এ আসছিল। গ্লিসন্স ক্যাপসুল যকৃৎ বা কলিজার আর কি যে আবরণ। তো হৃৎপিণ্ডের যে আবরণ সেটা হচ্ছে পেরিকার্ডিয়াম, ঠিক আছে? পেরি 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 পেরিসস, কার্ডিয়াক চক্র, মনে রাখতে পারো, কার্ডিয়াক চক্র। আচ্ছা, রক্তের রিজার্ভার বলা হয় কোনটিকে? হ্যাঁ, রক্তের রিজার্ভার বলা হয় প্লিহাকে, জানি আমরা। ল্যাকটিয়েল কি? আচ্ছা, ল্যাকটিয়েল আমি এটা দিছিলাম যে লসিকা নালী। আচ্ছা, সরি, আমি দিছিলাম রক্ত জমাট বাঁধানোর উপাদান ল্যাকটিয়েল। একবার রক্তনালীকে এটা হবে না, সেটা রক্তকণিকা হবেই না। লসিকা নালী, পৌষ্টিক নালী অঞ্চলে সুবিকশিত সূক্ষ্ম লসিকা নালীকে বলা হয় ল্যাকটিয়েল। আয় আল্লাহ, ল্যাকটিয়েল তাহলে একটা লসিকা নালী। আয় আল্লাহ, পৌষ্টিক কি? পৌষ্টিক নালী অঞ্চলে সুবিকশিত ও সূক্ষ্ম, পৌষ্টিক নালীতে সুবিকশিত আবার সূক্ষ্ম লসিকা নালী, মানে সূক্ষ্ম যে লসিকা নালী। আয় আল্লাহ, লসিকা, লসিকা নালীকে বলা হচ্ছে ল্যাকটিয়েল। লসিকা নালী, লসিকা তো রক্তেরই একটা পার্ট আর কি, যে 10% রক্তটা বের হয়ে আসতেছে আমাদের এই প্রাচীর থেকে, ধমনী শিরার প্রাচীর থেকে। যাই হোক, অত ডিটেলস যাচ্ছি না। তো লসিকা নালীটা ল্যাকটিয়েল, লসিকা যে দিক দিয়ে পরিবহন হচ্ছে সেটা হচ্ছে লসিকা নালী, লসিকা নালীকে বলা হচ্ছে ল্যাকটিয়েল। ওয়াও ভাই, ওয়াও ওয়াও। আচ্ছা, কোনটি ক্লটিং ফ্যাক্টরের অভাবে হিমোফিলিয়া রোগ হয়? তো ফ্যাক্টর আসলে আমি ভাবছিলাম যে ফ্যাক্টর 9 আর 10-এর কারণে আর কি হিমোফিলিয়া রোগ হয়, বাট আসলে না। আচ্ছা, তো ফ্যাক্টর দেখো, ফ্যাক্টর 8 আর ফ্যাক্টর 9-এর অভাবে থ্রোম্বোপ্লাস্টিন অকার্যকর থাকে। থ্রোম্বো যে প্লাস্টিন, তাই না, অকার্যকর থাকে, মানে সে থ্রোম্বোপ্লাস্টিন আর কি কোনো কাজ করতে পারে না, ফলে যে কোনো ছোটো ক্ষত থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। তো যেহেতু থ্রোম্বোপ্লাস্টিন অকার্যকর থাকে, মানে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়, না না না, ওটা তো হেপারিন করে। তো থ্রোম্বোপ্লাস্টিন যেহেতু অকার্যকর থাকে, তো ফলে প্রচুর রক্তক্ষরণ হয়, মানে থ্রোম্বোপ্লাস্টিন মানে তাহলে রক্ত জমাট বাঁধে, থ্রোম্বোপ্লাস্টিন। তো যে কোনো ছোটো ক্ষত থেকে প্রচুর রক্তক্ষরণ হয়, তাই না, রক্তক্ষরণ হয়, ফলে হিমোফিলিয়া হয়। মানে হিমোফিলিয়া হলে কি, যে তোমার কোনো একটা জায়গায় তুমি আঘাত পাইলা, তো সেখান থেকে রক্ত প্রতিনিয়ত পড়তেই থাকে, মানে তোমার রক্ত জমাট বাঁধে না, এরকম হিমোফিলিয়া রোগী আসলে মেডিকেলে অসংখ্য দেখা যায়। তো তো হিমোফিলিয়া হলে এটা সমস্যা আর কি, তোমার কোথাও কেটে গেল, তোমার রক্ত দেহ থেকে পড়তে পড়তে সারা দেহ আর কি পড়েই যাবে, ঠিক আছে, মানে তো তখন তো তুমি রক্ত শূন্যই হয়ে যাবা, মারাও যেতে পারো। তো হিমোফিলিয়া হওয়া ভালো না। আর থ্রোম্বোপ্লাস্টিন যখন অকার্যকর থাকে তখনই আর কি এটা হয়। তো আমাদের দেহে থ্রোম্বোপ্লাস্টিন থাকাটা জরুরি, কারণ সে রক্ত জমাট বাঁধে। আচ্ছা, তো ক্লটিং ফ্যাক্টরের অভাবে, কোন ক্লটিং ফ্যাক্টরের অভাবে হিমোফিলিয়া রোগ হয়? আচ্ছা, 8 আর 9-এর অভাবে আর কি হিমোফিলিয়া রোগ হয়। ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 9 অভাবে থ্রোম্বোপ্লাস্টিন অকার্যকর থাকে, অভাবে, মানে 8 আর 9 ফ্যাক্টরের অভাবে হিমোফিলিয়া রোগ হয়, মানে এই 8 আর 9 ফ্যাক্টর থাকা লাগে আর কি, ফলে তখন থ্রোম্বোপ্লাস্টিন কাজ করে। আর 8 আর 9 ফ্যাক্টর যখন থাকে না, তখন আর কি থ্রোম্বোপ্লাস্টিন অকার্যকর হয়ে থাকে। আচ্ছা আচ্ছা, 8 আর 9 থাকতে হবে না, তো ক্লটিং ফ্যাক্টর 8 9 থাকাটা আমাদের জন্য জরুরি। তাহলে কি হবে? থ্রোম্বোপ্লাস্টিন কার্যকর থাকবে, না ছাড়া অকার্যকর হয়ে যায়। ওকে, কোন শ্বেত রক্তকণিকা হেপারিন নিঃসৃত করে বলছিলাম? এটা সবার জানারই কথা, বেসোফিল হেপারিন ও হিস্টামিন নিঃসৃত করে, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই বেসোফিলটা হেপারিন ও হিস্টামিন নিঃসৃত করে, কোনো একটা ভার্সিতে আসবে। শ্বেত রক্তকণিকার মধ্যে কোনটির পরিমাণ সবচেয়ে বেশি? নিউট্রোফিলের পরিমাণ সবচেয়ে বেশি। নিউট্রিশন, এটা মনে রাখতে পারো, নিউট্রিশন আমাদের সবারই দরকার। নিউট্রোফিল, ইসিনোফিল, বেসোফিল, এগুলো হচ্ছে দানাদার শ্বেত রক্তকণিকা, যেটা কিনা আমরা ফিল করতে পারি, ধরতে পারি, সেটা ফিল দিয়ে মনে রাখতে পারো। রক্তের আর কি, এই যে বলেও দিছে 40 থেকে 60% হলো নিউট্রোফিল। ফাইন। রক্তের পিএইচ কত? রক্তের পিএইচ হচ্ছে যে 7.4, যেটা কিনা বইয়েটা একদম শুরুতেই আছে রক্ত পেজের, আজমল স্যারের বইয়ে
7.35 থেকে 7.45 আর কি। তো তুমি চাইলে 7.4 মনে রাখতে পারো। লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত? আয়ুষ্কাল মানে মানে সে কতদিন থাকতে পারে, বাঁচতে পারে। আবার আয়ুষ্কাল বলতে আরেকটা বোঝানো হয় যে একটা রোগ ধরো হওয়ার আগ পর্যন্ত তার সময়কাল। ধরো তোমার জ্বর হয়েছে কেন? কারণ জীবাণু তোমার দেহের মধ্যে স্টে করছে, তাই না? তো দেহের মধ্যে যেহেতু স্টে করলো, তো সে কতদিন স্টে করলো সেটাই আয়ুষ্কাল। মানে রোগ হওয়ার আগ পর্যন্ত ওই জীবাণুর ওখানে তোমার স্টে করার যে সময়কালটা। তো লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল এটা আমরা জানি যে 120 দিন বা 4 মাস। ফাইন। লসিকায় নিচের কোনটি থাকে না? তো লসিকায় হচ্ছে যে আমাদের আচ্ছা, আমি বলছিলাম যে কার্বোহাইড্রেট নাকি থাকে না। তো লসিকায় আর কি প্রোটিন থাকে, কার্বোহাইড্রেট থাকে, তারপরে প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড কি থাকে? ওহ, তো আচ্ছা, তাহলে এটা একটু মনে রাখবা যে আমাদের লসিকায় প্রোটিন থাকে, কার্বোহাইড্রেট থাকে, লিপিড থাকে কি না আই ডোন্ট নো। মোনোসাইট এটা আবার কি? আবার মোনোসাইট থাকে, প্রোটিন, কার্বোহাইড্রেট, মোনোসাইটও থাকে। এই মোনোসাইট তো শ্বেত রক্তকণিকা। মোনোসাইট তো শ্বেত রক্তকণিকা এবং এটা অদানাদার শ্বেত রক্তকণিকা। এটা লসিকায় থাকে। ওয়াও। ওকে, ওকে। তো লসিকায় আর কি মোনোসাইট থাকে, শ্বেত রক্তকণিকা মোনোসাইট থাকে। ওয়াও, ওয়াও। প্লিহায় কি পরিমাণ রক্ত জমা থাকে? এটা আমি আসলে ভুল করতে করতে করিনি, আলহামদুলিল্লাহ। এফএসএল 300 লিটার, কিন্তু প্লিহা তো আমাদের দেহে খুব ছোট একটা অংশ। 300 লিটার, আমাদের দেহের রক্তের পরিমাণে 8 লিটার। তো 300 লিটার কীভাবে হয়, তাই না? তো 300 লিটার হয় না। তো 1 লিটার সমান আর কি হয় 1000 মিলিলিটার। তো আমি সেভাবে চিন্তা করলাম 30 মিলিলিটার, এটা বেশি কম হয়ে যায়, তো সেটা তো হবে না। তো 250, আমার যে পেপসি খাই না, 250 মিলিলিটার, 500 মিলিলিটার মানে হাফ লিটার এরকম। তো 250 মিলিলিটার এটাই বেশি খাই আপাতত। 300 মিলিলিটার, তাহলে 250 মিলিলিটার পেপসি খাও, সরি পেপসি মোজো খাও আর কি। এগুলো তো আর কি ওই কি বলে, যাই হোক মনে নেই। তো 250 মিলিলিটার তুমি মানে যে কোনো আর কি একটা কোল্ড ড্রিঙ্কস খাও। তো 300 মিলিলিটার আর কি তোমার প্লিহা রক্ত জমাট বাড়তে সাহায্য, মানে রক্ত জমাট থাকে আর কি প্লিহায় 300 মিলিলিটার, 250 একটু বেশি। ভ্রূণ অবস্থায় কোন সময় থেকে আর কি হৃদস্পন্দন শুরু হয়? 6 সপ্তাহ থেকে, এটা মুখস্থ। ভ্রূণ অবস্থায় 6 মাস, সরি 6 সপ্তাহ থেকে আর কি তোমার এই হৃদস্পন্দন ধুক 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 একটা বাচ্চা আসার ভ্রূণ অবস্থায় 6 মাস থেকে আর কি হৃদস্পন্দন শুরু হয়। ফাইন। মাসের হৃৎপিণ্ডের ক্ষেত্রে কোনটি সঠিক? আচ্ছা, মাসের হৃৎপিণ্ডে একটি করে অলিন্দ, একটি করে নিলয় থাকে। আচ্ছা, আমি বলছি যে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। মাছের হৃৎপিণ্ড কি 4 প্রকোষ্ঠ বিশিষ্ট? এটা আমার একটু সন্দেহ হচ্ছে, এটা আই ডোন্ট নো। সাইনাস ভেনোসাস নেই। হ্যাঁ, আচ্ছা, সাইনাস ভেনোসাস থাকে না। দ্বিচক্রী সংবহন ঘটে মাছে। আচ্ছা, একটা অলিন্দ থাকে, এটা তো সঠিক রে ভাই। কোনটি সঠিক? আয় আল্লাহ, এটা মানে কোশ্চেন বলছে যে কোনটি সঠিক নয়। তো মাছের হৃৎপিণ্ড তো 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হবে না, একটা অলিন্দ থাকে, এটা তো সঠিক। তো এটা তো ঠিকই আছে। এখানে দেখছো কোশ্চেনে আবার ভুল করছে। কি যে বলবো, দেখি কোনটিকে পেসমেকার বলা হয়? স্যানকে আর কি পেসমেকার বলা, এভিএন না সেন। সাদমান সাকিব কৌশিক। তো সাদ এস তেজ এস সবসময় রাজা, তাই না? সেন সাইনোঅ্যাট্রিয়াল নোট কে পেসমেকার বা হৃদস্পন্দক বলা হয়? সেন। সান। আচ্ছা, আমার ভাই আছে সান, তো এটা মনে রাখবো। সান, তুমি পেসমেকার। ওকে। ড্র ইন মিনস, আচ্ছা ড্র ইন মানে রিডিউস, যেটা কিনা সংকুচিত করা। আচ্ছা ড্র ইন, আচ্ছা এটা মনে রাখো যে ড্র ইন মানে কি? সংকুচিত করা। ড্র ইন মানে রিডিউস মানে তো সংকুচিত করাই, রিট্রিট মানে আই ডোন্ট নো, পুল আপ মানেও কি জানি না, ডাইভার্ট মানে বিচ্ছেদ হওয়া সম্ভবত। তো ড্র ইন মানে নাকি সংকুচিত করা, তাহলে রিডিউস মানেও সংকুচিত করা। ড্র ইন, রিডিউস সংকুচিত করা। আচ্ছা, ড্র ইন মানে আঁকবো, আঁকতে আঁকতে ইন করবো, তাহলে সংকুচিত হয়ে যাবে না? মনে থাকবে কিনা জানি না। ড্র ইন সংকুচিত করা, রিডিউস সংকুচিত করা। আচ্ছা, হি হ্যাজ ড্যাশ দ্য প্রোগ্রেস, হি হ্যাজ, এটা আমি দিছি যে এটা ভাই এগুলা
মানে অনেকটা আমি অ্যাজামশন দিয়ে দিই, এগুলো আমি বুঝি না। হি হ্যাজ ড্যাশ দ্য প্রোগ্রেস, এইটার জন্য আমার কি গ্রামার পড়তে হবে? হি হ্যাজ ফলেন অ্যাওয়ে দ্য প্রোগ্রেস, হি হ্যাজ ফলেন বিহাইন্ড দ্য প্রোগ্রেস, হি হ্যাজ ফলেন অফ, সবগুলোই মানে মেলে, তুমি সবগুলোর সাথে মিলেও সবগুলোই মেলে, মানে মিলে মানে ফিল করা যাচ্ছে এটাও তো হচ্ছে হচ্ছে আমি তো ইংলিশে ভেবে অ্যান্সার করি। তো হি হ্যাজ আর কি রাইট অ্যান্সার আর কি 2, বাট আমি দিচ্ছি এক দিছি, আমি দিচ্ছি ফলেন অ্যাওয়ে, বাট হি হ্যাজ ফলেন বিহাইন্ড, পিছিয়ে পড়ছে, হি হ্যাজ ফলেন বিহাইন্ড দ্য প্রোগ্রেস, সে পিছিয়ে পড়ছে প্রোগ্রেস, তো সে তো পিছিয়ে নাও পড়তে পারে রে ভাই। আচ্ছা, ফলেন বিহাইন্ড মানে ঘটনা ঘটে গেছে, বুঝছো? ফলেন বিহাইন্ড মানে কি? পিছিয়ে পড়া। তাহলে এখানে ব্যাপারটা যেটা ঘটছে সেটা হচ্ছে যে মানে সে আর কি পিছিয়ে পড়ছে, হি হ্যাজ, এই ঘটনা ঘটছে আসলে, ডান, তো সে পিছিয়ে পড়ছে, তো ফলেন বিহাইন্ড, ফলেন ভাবে ভাবে আবার মনে করো না পিছিয়ে পড়া, ফলেন অফও হবে না, তো ফলেন বিহাইন্ড মানে পিছিয়ে পড়া, হি হ্যাজ কাজটা অলরেডি হয়েছে, ফাইন। হি ড্যাশ ইজ কান্ট্রি, হি ডায়েড অফ হিস, এটাও মানে ওই যে একটু যায় যায় একটু মনে হয় এ মানে এটা দেখো আমি কি দিচ্ছি, এটা দিচ্ছি ডায়েড অফ। আমাদের বেলায় এগ্রি ক্লাসটা 23-24 একটা প্রশ্ন ছিল যে অ্যাসামড অফ, তো তখন আর কি ওটা আমি অ্যাসামড অফ দিছিলাম এবং কারেক্ট হয়েছিল। তো এখানে আর কি যে মানে সে দেশের জন্য আত্মত্যাগ করে মারা গেল, হ্যাঁ এটা ঠিক আছে, ফর মানে তো জন্য, তাই না? সে ডায়েট ফ্রম হিজ কান্ট্রি, সে দেশ থেকে মারা গেল, ফ্রম মানে হবে না, এটা ডাইড আউট, ফর মানে দেশের জন্য সে মারা গেল। কেন ভাই? দেশের জন্য মানুষ এত আত্মত্যাগ করে? কেউ দেশের জন্য, তুমি মরবা? এই তুমি মরবা? তুমি যদি না মরো তাহলে আমি কেমনে মরবো? হ্যাঁ, 1971 সালে দেশের জন্য মানুষ মরছে, কিন্তু সেটা একটা রাগ থেকে। আর এখন কি তুমি দেশের জন্য মরবা? আই ডোন্ট নো। হুইচ ওয়ান মিনস রিট্রিয়েটিং? আচ্ছা, রিট্রিয়েট মানে পিছিয়ে আসা। আল্লাহ, রিট্রিয়েট মানে কি? পিছিয়ে আসা। তো ড্রব্যাক মানেও আবার পিছিয়ে আসা। তাহলে রিট্রিট মানে ওই যে আমরা এর আগে এঁকে যে এখানে দেখছিলাম, দেখো আমি বলতেছিলাম যে রিট্রিট মানে কি, তো রিট্রিটের মিনিং পাইলা? তো রিট্রিট মানে কি বলতো? রিট্রিট মানে পিছিয়ে আসা, তার ড্র ব্যাক, ব্যাকও মানে তাহলে পিছিয়ে আসছে। সো অ্যান্সার তাহলে আমি দিছিলাম যে ড্রাইভ অ্যাওয়ে, ভাই জানি না তো ওই জন্য এটা মারছি। তো রিট্রিট মানে কি? পিছিয়ে আসছে না, ট্রিট দিচ্ছ, বা ট্রিট দিব না, রিট্রিট করবো, পিছিয়ে আসবো, তাহলে কি? ড্র ব্যাক মানেও পিছিয়ে আসা, ড্র আবার ব্যাক করছি, আচ্ছা ব্যাক, ঠিক আছে। দেখছো ভাই, আমার ইংলিশ প্রত্যেকটা ভুল, একটা মনে কারেক্ট হয়নি, কীভাবে তাহলে আমার চান্স হবে? তারপর দেখো, ডু নট ড্যাশ উইথ ইউর ফ্রেন্ডস, ডু নট ফল আউট উইথ ইউর ফ্রেন্ডস, ডু নট ড্রপ অফ উইথআউট, এটা মানে আমার মনে হচ্ছে এটা যায়। কোয়ারেল মানে আর কি মানে ঝগড়া করা, ফল আউট মানে ঝগড়া করা, ফল থ্রো মানে আই ডোন্ট নো, ড্রপ অফও হবে না, তাহলে ফল আউট উইথ ইউর ফ্রেন্ডস, তাই না? তুমি তোমার ফ্রেন্ডের সাথে ঝগড়া করো না, সেটা এখানে বলছে ডু নট ফল আউট, তাহলে ফল আউট আর কোয়ারেল, কোয়ারেল মানে ঝগড়া করা। আমরা ওই যে একটা গল্পে পড়ছি যে ওই কৃষকের 2-3টা ছেলে থাকে, ওরা সবসময় ঝগড়া করে, কুয়ারেল, তাই না? স্টোরি পড়তাম আর কি। তো ওই কুয়ারেল মানে কি? কলহ করা, ঝগড়া করা। ফল আউট মানেও কলহ করা। সো ডু নট ফল আউট উইথ ইউর ফ্রেন্ডস, ফল আউট ঝগড়া করা। দ্য ক্রুয়েল বার্থ অফ বাংলাদেশ গ্রন্থের লেখককে, দ্য ক্রুয়েল বার্থ অফ বাংলাদেশ গ্রন্থের লেখককে, দ্য ক্রুয়েল বার্থ অফ বাংলাদেশ গ্রন্থের লেখক হচ্ছে আর্চার কে ব্লাড। দ্য ক্রুয়েল বার্থ অফ বাংলাদেশ গ্রন্থের লেখক হচ্ছে আর্চার কে ব্লাড, ব্লাড। দ্য ক্রুয়েল, ক্রুয়েল মানেও তো মানে সাংঘাতিক, ক্রুয়েল মানে ঘটনাটা কি জঘন্য, ক্রুয়েল, ক্রুয়েল, ক্রুয়েল মানে আপাতত মনে, ক্রুয়েল বার্থ, ক্রুয়েল মানে তো খুব ভয়াবহ এরকম বুঝাই। ক্রুয়েল বার্থ অফ বাংলাদেশ গ্রন্থের লেখক হচ্ছে ব্লাড, রক্ত দিছে, রক্ত দিয়ে দেশের জন্য ক্রুয়েল করছে। আর্চার কে ব্লাড, তাই না? আর্চার, আর্চার, আর্চার কই থাকে? আমরা ক্লাস অফ ক্ল্যান্সে দেখছি, তাই না? আর্চার, আর্চার আবার কে? আর্চার কে? আচ্ছা, আর্চার একজন রক্ত না, আর্চার কে ব্লাড, তার মানে কি মনে রাখবা? আর্চার কে? এই আর্চার কে? আর্চারটা কে? সে একজন রক্ত, তার গায়ে রক্ত আছে। আচ্ছা, দ্য ক্রুয়েল বার্থ অফ বাংলাদেশ দেশ, এইরকম একটা গ্রন্থ লিখছে আর্চার বাবাজি, ব্লাড বাবাজি, আর্চার কে ব্লাড, ফাইন।
আচ্ছা ক্রুয়েল। আচ্ছা এই যে এল আছে, এই যে তোমার এটা মনে রাখতে পারো, এই যে এল আছে ক্রুয়েল, তাহলে ওই ব্লাড এল আছে এখানে। ঠিক আছে, ফাইন, ঠিক আছে। আসো, 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে দ্য কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়? আচ্ছা, একটা কনসার্ট হয় আর কি। তো আমাদের আজিল হক কলেজে একটু আগে কয়েকদিন আগে কনসার্ট হয়েছে বগুড়াতে। তো 1971 সালে মুক্তিযুদ্ধে চলাকালীন সময় দ্য কনসার্ট ফর বাংলাদেশ, মানে এটা একটা কনসার্ট তাই না? তো দ্য কনসার্ট ফর বাংলাদেশ আর কি কোথায় অনুষ্ঠিত হয়? তো এটা আমি অ্যান্সার দিয়েছিলাম যে ট্রাফালগার স্কোয়ারে। এটা হবে না, মেডিসন স্কোয়ার গার্ডেন। মেডিসন, আচ্ছা মেডিসন, ম্যান্ডি মিউজ নাকি? আচ্ছা এই তোমরা কি ম্যান্ডি মিউজকে চেনো? যাই হোক, আচ্ছা 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় দ্য কনসার্ট ফর বাংলাদেশ, তাই না? দ্য কনসার্ট ফর বাংলাদেশ, ম্যাডিসন, হ্যাঁ ম্যান্ডি মিউজ, ম্যাডিসন স্কোয়ার গার্ডেন। ম্যাডিসন, ম্যাডিসন নামটা খুব ফেমাস ছেলেদের জন্য, কারণ ওই যে নাম বললাম ম্যান্ডি মিউজ। তো ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে অনুষ্ঠিত হয়। দ্য কনসার্ট ফর বাংলাদেশ আর কি কই অনুষ্ঠিত হয়? ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে, এখানে একটা কনসার্ট হয় 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়। দ্য কনসার্ট ফর বাংলাদেশ, ম্যাডিসন স্কোয়ার গার্ডেন। আচ্ছা, কনসার্ট ফর বাংলাদেশ 1971-এর প্রধান শিল্পীকে? এই কনসার্ট ফর বাংলাদেশ যে আমাদের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে অনুষ্ঠিত হয় তাই না, ম্যাডিসন স্কোয়ার গার্ডেন, এটার প্রধান শিল্পীকে আমি দিছি যে রুনা লায়লা, জর্জ হ্যারিসন। ও রে, তার মানে দেখো এখানে কয়েকটা জিনিস চলে আসে। তার মানে এখান থেকে এটা তাহলে একটু মনে রাখার মতো যে 1971 সালে এই বাংলাদেশে যখন যুদ্ধ চলে তখন আর কি বাংলাদেশে একটা, বাংলাদেশ নিয়ে একটা আর কি কনসার্ট হয় তাই না বাংলাদেশে, বা দ্য কনসার্ট ফর বাংলাদেশ নামে একটা কনসার্ট হয়। তো এই কনসার্টটা হয়েছে ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে, তাই না? ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে, এবং ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে এই কনসার্টটা যে করে, মানে একজন শিল্পী তো থাকতে হবে, সেটা হচ্ছে জর্জ হ্যারিসন। বাহ, খুব ইম্পর্টেন্ট, জর্জ হ্যারিসন। ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে জর্জ হ্যারিসন বাবাজি আমাদের জন্য গান গায়, তাই না? আচ্ছা গেল, এই কী হলো? আচ্ছা দেখছো ভাই, সবই ভুল, সাধারণ জ্ঞান ইংলিশ সবই ভুল। বাংলাদেশের মুক্তিযুদ্ধ অবদানের জন্য বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক? বাংলাদেশের মুক্তিযুদ্ধ অবদানের জন্য বীর প্রতীক একজনকে দেওয়া হয়। প্রতীক, প্রতীক ভাই, আমার এই বিয়েরিতে একটা ছেলে আছে প্রতীক নাম। তো বীর প্রতীক, হ্যাঁ, একমাত্র বিদেশি একটা নাগরিককে দেওয়া হয়। মুক্তিযুদ্ধে অবদান ছিল তার, বিদেশি নাগরিক, সেটাকে, সেটা হচ্ছে যে আমি ভাবছি মাইকেল হ্যারিসন, জর্জ হ্যারিসনও না। এই দেখো জর্জ হ্যারিসন গান গেয়েও তাকে আর কি মানে বীর প্রতীক দেয়নি, কারণ সে গান গেয়েছে, সে বীরের কিছু দেখায়নি। ফাইন। ডাব্লিউ.এস. ওয়ান্ডারল্যান্ড, বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক হচ্ছে ওয়ান্ডারল্যান্ড, ওয়ান্ডারল্যান্ড। তো এটা ওয়ান্ডারল্যান্ড মনে রাখতে পারো। ওয়ান্ডারল্যান্ড আমাদের বগুড়াতে আছে আর কি, এটা একটা চিড়িয়াখানা টাইপ, চিড়িয়াখানা না, মানুষ ঘুরতে যায়। তো এই বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানে আর কি বীর প্রতীক, ঠিক আছে, বীর প্রতীক একমাত্র বিদেশি নাগরিক। বীর প্রতীক কী বলতো? একমাত্র বিদেশি নাগরিক, তাই না? বীর প্রতীক একমাত্র বিদেশি নাগরিক কাকে দেওয়া হয়? এই ওয়ান্ডারল্যান্ডকে দেওয়া হয়, ডাব্লিউ.এস. ওয়ান্ডারল্যান্ডকে, ওয়ান্ডারল্যান্ড। আচ্ছা, বীর প্রতীক ওয়ান্ডারল্যান্ড বাবাজিকে দেওয়া হয়। মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক কে ছিলেন? ও আচ্ছা, এটা আবার মিলেও গেছে, দেখছো কিভাবে মিলে গেল? এই ওয়ান্ডারল্যান্ড বাবাজিকে যে মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক, এই যে আমরা যে তাকে এই সম্মানটা দেই বীর প্রতীক, সিল, আমরা যে সিল মেরে দেই এই ওয়ান্ডারল্যান্ডকে, সেই ওয়ান্ডারল্যান্ড বাবাজি আবার অস্ট্রেলিয়ার ছিল, যেখানে আমার যাওয়ার ইচ্ছা আছে সামনে। সো ওয়ান্ডারল্যান্ড বাবাজি আর কি অস্ট্রেলিয়া থেকে বিলং করে। সো এই ছিল আমার ভিডিও, আশা রাখি 50টা কোশ্চেন দেখার মাধ্যমে তোমার মানে বারবার শোনার মাধ্যমে তোমার মাথায় গেঁথে গেছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। জানি না ভিডিও কীরকম হলো।